মাত্র ২ রাতের বিনিময়ে আর নগদ ৫ লাখ টাকা। এমন অবিশ্বাস্য এক প্রস্তাব যদি কোনো গরিব যুবকের কাছে আসে, তবে তার চোখ কপালে ওঠাই স্বাভাবিক। চন্দ্রপুর শহরের সবচেয়ে প্রাচীন এবং রহস্যে ঘেরা বিশাল অট্টালিকার ভেতর থেকে এই প্রস্তাবটি এসেছিল এক দরিদ্র দুধওয়ালার কাছে। অট্টালিকাটি ছিল শহরের সবচেয়ে প্রভাবশালী অথচ নিঃসঙ্গ এক নারী, কোটিপতি বিধবা বনলতা চৌধুরীর। চারপাশের মানুষের কাছে তিনি একাধারে শ্রদ্ধার এবং আতঙ্কের পাত্রী। লোকমুখে শোনা যেত, স্বামীর আকস্মিক মৃত্যুর পর এই অগাধ ধনসম্পত্তির একমাত্র মালকিন হয়ে ওঠেন তিনি। তার সম্পদ যেমন পাহাড় ছুঁয়েছিল, তেমনি তার চারপাশের রহস্য আর একাকিত্ব অতল খাদের মতো গভীর হয়ে উঠেছিল। এই প্রাসাদের ভেতর একবার যে প্রবেশ করে, তার ভাগ্যে ঠিক কী ঘটে তা কেউ জানে না। আর সেই প্রাসাদেরই জানালা গলে আসা সকালের মিষ্টি রোদ সেদিন সাক্ষী হতে চলেছিল এক ভয়ঙ্কর অধ্যায়ের। রোজকার নিয়মের কোনো ব্যতিক্রম না ঘটিয়ে সেদিন সকালেও সেই বিশাল লোহার গেটের সামনে একটি পুরনো সাইকেল এসে দাঁড়াল। সাইকেলের মালিক ছিল সমীর, অত্যন্ত সাদাসিধে এক যুবক, যার বয়স কোনোভাবেই ২২ বছরের বেশি হবে না। সে নিয়মিত এই প্রাসাদে দুধ সরবরাহ করতে আসত। সমীর অত্যন্ত হতদরিদ্র একটি পরিবারের সন্তান ছিল। তার বৃদ্ধ বাবা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন এবং পুরো পরিবারের ভরণপোষণের গুরু দায়িত্ব তারই দুর্বল কাঁধে ন্যস্ত ছিল। প্রতিদিন ভোর ৪টে বাজতেই সে ঘুম থেকে উঠত এবং বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে পুরো চন্দ্রপুর শহরে তা পৌঁছে দিত। তবে সেদিনের সকালটা অন্য দিনগুলোর তুলনায় একটু ভিন্ন প্রকৃতির ছিল। সমীর যেইমাত্র গেটটি খুলতে গেল, ঠিক তখনই অট্টালিকার ভেতর থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল। "ওখানেই দাঁড়াও, আজ তুমি একেবারে ভেতরে চলে এসো।" এই কথা শুনে সমীর আক্ষরিক অর্থেই চমকে উঠল। সে তার এতদিনকার অভিজ্ঞতায় বনলতা চৌধুরীকে কখনো এভাবে সরাসরি কথা বলতে শোনেনি। অত্যন্ত ধীর পায়ে সে অট্টালিকার ভেতরে প্রবেশ করল। অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা তখন দ্রুত গতিতে ওঠানামা করছিল। সে দেখতে পেল তার ঠিক সামনেই স্বয়ং বনলতা চৌধুরী দাঁড়িয়ে আছেন। তার পরনে ছিল একটি শুভ্র সাদা শাড়ি, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত রকমের বিষণ্ণতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। "তুমি তো এখানে প্রতিদিন আসো, তোমার নামটা কি?" তিনি অত্যন্ত শান্ত গলায় জানতে চাইলেন। "আগে, আমার নাম সমীর।" যুবকটি কিছুটা ইতস্তত করে ধীর স্বরে উত্তর দিল। "এত ভয় পাওয়ার কি আছে?" বনলতা চৌধুরীর ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। সমীর এই কথার কোনো উত্তর দিল না। এত বিত্তশালী এবং ক্ষমতাধর একজন নারী কেন তার মতো এক সামান্য দুধওয়ালার সাথে কথা বলছেন, তা সে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এরপর সেখানে বেশ কিছুক্ষণ এক ভারী নীরবতা বিরাজ করল। কিছুক্ষণ পর বনলতা চৌধুরী এমন একটি কথা বললেন, যা শুনে সমীরের পায়ের তলার মাটি যেন সরে গেল। "আমি যদি এখন তোমাকে নগদ ৫ লাখ টাকা প্রদান করি, তাহলে কি তুমি আগামী ২ রাত এই প্রাসাদে অবস্থান করতে রাজি হবে?" এই প্রস্তাব শুনে সমীরের হৃদযন্ত্রের স্পন্দন যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে কি সত্যিই ঠিক কথা শুনছে? আ "আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না ম্যাডাম।" সমীর আমতা আমতা করে কাঁপা কাঁপা গলায় বলল। "তোমার এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই।" বনলতা চৌধুরী অত্যন্ত শীতল ও শান্ত কণ্ঠে জবাব দিলেন। "তোমাকে শুধুমাত্র ২টি রাত এই বাড়িতে কাটাতে হবে, আর এর বিনিময়ে তুমি পুরো ৫ লাখ টাকা পেয়ে যাবে।" সমীরের মাথার ভেতরে যেন এক প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ৫ লাখ টাকা! তার মতো একজন গরিব মানুষের কাছে এই বিশাল টাকার অঙ্কটা কোনো কলিক স্বপ্নের চেয়ে মোটেও কম কিছু ছিল না। এতগুলো টাকা পেলে সে খুব সহজেই তার অসুস্থ বাবার উন্নত চিকিৎসা করাতে পারবে, তাদের ভাঙাচোরা ঘরটা মেরামত করতে পারবে, এমনকি নিজের আদরের বোনের বিয়েটাও ধুমধাম করে দিয়ে দিতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল, কেন? এত ধনী একজন ভদ্রমহিলা তার মতো একজন সামান্য দরিদ্র দুধওয়ালা ছেলেকে এতগুলো টাকা শুধু শুধু কেনই বা দেবেন? তার মনের ভেতরে একই সাথে প্রচণ্ড ভয় এবং গভীর সন্দেহের দানব বাঁধতে শুরু করল। "ম্যাডাম, আমাকে এই বিষয়ে একটু ভেবে দেখতে হবে।" সমীর নিজের সবটুকু সাহস সঞ্চয় করে কথাটি বলল। বনলতা চৌধুরী স্থির দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইলেন। "ঠিক আছে, তুমি সময় নিয়ে ভেবে নাও। তবে মনে রেখো, জীবনে এমন সুবর্ণ সুযোগ বারবার কিন্তু আসে না।" সমীর আর একটি শব্দ উচ্চারণ না করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হল। নিজের বাড়িতে পা রাখতেই তার মা উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, "আজ তোকে এত চুপচাপ আর চিন্তিত দেখাচ্ছে কেন রে বাবা?" সমীর আর কোনো কিছু গোপন না করে প্রাসাদে ঘটে যাওয়ার সমস্ত কথা তার মাকে খুলে বলল। সব শুনে
তার মা রীতিমতো আঁতকে উঠলেন। শোন বাবা, আমার কিন্তু এই ব্যাপারটা একেবারেই সুবিধের মনে হচ্ছে না। এত বিশাল অঙ্কের টাকা বিনা কারণে কেউ কাউকে কখনো দেয় না। সমীরের বাবা, যিনি পাশের ঘরে বিছানায় শয্যাশায়ী ছিলেন, তিনি দুর্বল কণ্ঠে বললেন, কিন্তু আমরা যদি সত্যি এই টাকাটা পেয়ে যাই, তাহলে তো আমার চিকিৎসার একটা ভালো ব্যবস্থা হতে পারে। এই কথার পর পুরো ঘরটিতে এক পিনপতন নীরবতা নেমে এলো। সমীরের সামনে এখন দুটি সম্পূর্ণ আলাদা পথ খোলা ছিল। প্রথম পথটি ছিল একেবারে নিরাপদ, কিন্তু তা চরম দারিদ্র্যে পরিপূর্ণ। আর দ্বিতীয় পথটি ছিল অত্যন্ত বিপজ্জনক, কিন্তু তা তাদের ভবিষ্যৎ বদলানোর আশায় ভরপুর। সেই রাতে সমীর চোখের পাতা এক করতে পারল না। তার মস্তিষ্কে বারবার কেবল একটিমাত্র প্রশ্নই চক্রাকারে ঘুরপাক খাচ্ছিল। আসলে বনলতা চৌধুরী এত টাকা দিয়ে আমার কাছ থেকে ঠিক কি চাইছেন? ঠিক পরের দিন ভোরবেলা সমীর পুনরায় সেই রহস্যময় অট্টালিকার বিশাল গেটের সামনে এসে উপস্থিত হল। ভয়ে এবং উত্তেজনায় তার বুকের ভেতরটা তখনও প্রবলভাবে কাঁপছিল। সে ধীরে ধীরে গেটটি খুলে ফেলল। তবে এবার সে আর কোনো দ্বিধা না করে একেবারে সোজা প্রাসাদের ভেতরে প্রবেশ করল। সেখানে বনলতা চৌধুরী যেন তার জন্যই আগে থেকে অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। তাহলে কি তুমি কিছু ভেবে দেখলে? তিনি সরাসরি প্রশ্ন করলেন। সমীর একটি গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। আগে হ্যাঁ, আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি। এই কথা শোনার সাথে সাথেই বনলতা চৌধুরীর মুখে একচিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। খুব ভালো কথা, তুমি একেবারে সঠিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছ। তিনি তার এক বিশ্বস্ত ভৃত্যকে ডেকে পাঠালেন। সমীর এখন থেকে আগামী 2 দিন এই প্রাসাদেই অবস্থান করবে। ওর থাকা খাওয়ার যেন কোনো ত্রুটি না হয়, সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখবে। এরপর সমীরকে একটি সুবিশাল সুসজ্জিত কক্ষের ভেতরে নিয়ে যাওয়া হলো। সেই ঘরের বিলাসবহুল সাজসজ্জা দেখে তার চোখ রীতিমতো কপালে ওঠার উপক্রম হল। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, বিশাল আকৃতির নরম বিছানা এবং চারপাশের ঝকঝকে পরিষ্কার পরিবেশ, এসব কিছু সে তার জীবনে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তা সত্ত্বেও তার মনের এক কোণে অশুভ কিছুর ভয় তখনও ঘাপটি মেরে বসেছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই বিশাল ওই অট্টালিকার চারপাশের পরিবেশ যেন অদ্ভুতভাবে বদলাতে শুরু করল। চারপাশের নিস্তব্ধতা ক্রমশ আরও গভীর ও ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। রাতের বেলা সমীরকে নৈশ ভোজনের জন্য ডেকে পাঠানো হল। বিশাল ডাইনিং টেবিলের এক প্রান্তে সে এবং অন্য প্রান্তে কেবল বনলতা চৌধুরী বসেছিলেন। তুমি অকারণে একদম ভয় পেও না, তিনি অত্যন্ত শান্তভাবে বললেন। আমি তোমার শরীরের একটি পশমেরও কোনো ক্ষতি করব না। সমীর এবার বুকের ভেতর সাহস সঞ্চয় করে জানতে চাইল, ম্যাডাম, এত মানুষ থাকতে এই কাজের জন্য আপনি শুধু আমাকেই কেন নির্বাচন করলেন? বনলতা চৌধুরী এই প্রশ্নের পর কয়েক মুহূর্ত একেবারে নিশ্চুপ হয়ে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, তার কারণ হল, তোমার চোখের দৃষ্টিতে এক ধরনের সততা লুকিয়ে আছে, আর এই মুহূর্তে আমার এমন একজন সাচ্চা মনের মানুষেরই ভীষণ প্রয়োজন। সমীর তার কথার এই গভীর অর্থ বিন্দুবিসর্গও বুঝতে পারল না। রাতের খাওয়া দাওয়া একসময় শেষ হল। রাতের অন্ধকার ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগল। ঠিক সেই মুহূর্তে অট্টালিকার বন্ধ একটি কক্ষের ভেতর থেকে আচমকা অদ্ভুত ধরনের কিছু শব্দ ভেসে আসতে শুরু করল। ম্যাডাম, ওটা ঠিক কিসের শব্দ আসছে? সমীর অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল। এই প্রশ্ন শোনামাত্রই বনলতা চৌধুরীর মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে গম্ভীর ও থমথমে হয়ে গেল। তুমি কখনো ভুল করে ওই ঘরের দিকে যাওয়ার চেষ্টা করবে না, তিনি অত্যন্ত কঠোর ও শাসানির সুরে কথাটি বললেন। সমীর তার এই রূপ দেখে ভীষণ চমকে গেল। কিন্তু কেন আমি ওখানে যেতে পারবো না? কারণ তুমি যদি ভুলবশত একবার ওই ঘরের দিকে পা বাড়াও, তবে হয়তো তুমি আর কখনোই সেখান থেকে জীবিত ফিরে আসতে পারবে না। এই কথা শুনে ভয়ে সমীরের গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল। এখন তার মনের ভেতরের আতঙ্ক যেন আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1টার কাছাকাছি বাজে। আচমকা সমীরের কাঁচা ঘুমটা ভেঙে গেল। সে কান পেতে আবার সেই একই রহস্যময় শব্দ শুনতে পেল। তবে এবারের শব্দটা আগের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। পরিষ্কার মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ ডুকরে ডুকরে কাঁদছে, অথবা অত্যন্ত করুণ স্বরে কারো কাছে সাহায্য প্রার্থনা করছে। আতঙ্কে তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা তীব্র বেগে লাফাতে শুরু করল। সে মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করল, না, আমার কোনোভাবেই ওই ঘরের দিকে পা বাড়ানো উচিত হবে না। কিন্তু তার ভেতরের অদম্য কৌতূহল শেষমেশ তার সমস্ত ভয়কে জয় করে ফেলল। অত্যন্ত সন্তর্পণে সে নিজের বিলাসবহুল ঘরটি থেকে বাইরে বেরিয়ে এলো। সেই সময় পুরো অট্টালিকাটি এক ঘুটঘুটে অন্ধকারের চাদরে মোড়ানো ছিল। কান্নার সেই করুণ আওয়াজটি সরাসরি সেই নিষিদ্ধ বন্ধ কক্ষটি থেকেই ভেসে আসছিল, যেদিকে যাওয়ার ব্যাপারে বনলতা চৌধুরী তাকে কঠোরভাবে বারণ করেছিলেন। সমীর ধীর পায়ে হেঁটে সেই রহস্যময় দরজার ঠিক সামনে গিয়ে দাঁড়াল।
ভয়ে ও উত্তেজনায় তার দুই হাত তখন থরথর করে কাঁপছিল। ঠিক তখনই ভেতর থেকে আবারও সেই আর্তনাদ ভেসে এলো, কেউ আমাকে এখান থেকে বাঁচাও! সমীর আর কোনোভাবেই নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে তার কাঁপা কাঁপা হাত দিয়ে দরজার পিতলের হাতলটি ধরল এবং সেটি ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করল। আশ্চর্যের বিষয় হল, দরজাটি কোনো বাধা ছাড়াই খুলে গেল। কিন্তু সেই ঘরের ভেতরে প্রবেশ করে সে যা দেখতে পেল, তা মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত হিসেব নিকাশ চিরতরে বদলে দিল। ঘরের ভেতরে চারদিকে এক ধরনের হালকা নীল রঙের আলো ছড়িয়েছিল। ভেতরের বাতাসে এক অদ্ভুত রকমের হিমশীতল অনুভূতি বিরাজ করছিল। চারপাশের স্যাঁতস্যাঁতে পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এই ঘরের ভেতরে সূর্যের আলো এক মুহূর্তের জন্যেও প্রবেশ করতে পারেনি। ঘরের চারপাশের দেওয়ালগুলোতে অনেক পুরনো দিনের কিছু ছবি সারিবদ্ধভাবে ঝোলানো ছিল। এর মধ্যে কিছু ছবি ছিল একেবারে অস্পষ্ট, কিছু ছবি মাঝখান থেকে ছেঁড়া, এবং এমন কিছু অদ্ভুত ছবিও সেখানে ছিল যেগুলোর ভেতরের মানুষের মুখগুলো একেবারেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। সমীর সাহস করে ঘরের ভেতর নিজের ডান পাটা রাখল, আর ঠিক সেই মুহূর্তেই তার ঠিক পেছন থেকে খোলা দরজাটি আচমকা সজোরে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঠক করে এক ভয়ঙ্কর শব্দ হল। দরজা বন্ধ হওয়ার সেই বিকট আওয়াজে সুমির প্রচণ্ড ভয় পেয়ে তড়িঘড়ি করে পেছনের দিকে ঘুরে তাকাল। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে এবং পালানোর জন্য অনেক দেরি হয়ে গেছে। এই ঘরের ভেতর কে কে লুকিয়ে আছো এখানে? সে চরম আতঙ্কিত ও কাঁপা কাঁপা গলায় শূন্য ঘরের উদ্দেশ্যে প্রশ্ন করল। এরপর বেশ কয়েক সেকেন্ড ধরে সেখানে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করতে লাগল। তারপর হঠাৎ করেই সেই বিশাল কক্ষের এক অন্ধকার কোণ থেকে অত্যন্ত ধীর গতির কান্নার আওয়াজ আবার ভেসে আসতে শুরু করল। সমীরের বুকের ধুকপুকানি যেন এবার সব সীমা অতিক্রম করতে চাইল। সে ভয় পেলেও অত্যন্ত ধীর পায়ে সেই অন্ধকারের উৎসের দিকে এগিয়ে যেতে লাগল। একেবারে কাছাকাছি পৌঁছনোর পর সে অবাক হয়ে দেখল মেঝেতে গুটিসুটি মেরে একটি অল্প বয়সী মেয়ে বসে আছে। মেয়েটির পরনে ছিল একটি সাদা রঙের পোশাক, তার মাথার চুলগুলো ছিল অত্যন্ত রুক্ষ ও এলোমেলো, এবং তার পুরো মুখমণ্ডল অনবরত কান্নার ফলে সম্পূর্ণ ভিজে ছিল। এই দৃশ্য দেখে সুমীরের চোখ বিস্ময়ে একেবারে ছানা বড়া হয়ে গেল। "তু তুমি আসলে কে?" সে তোতলাতে তোতলাতে মেয়েটিকে জিজ্ঞেস করল। মেয়েটি অত্যন্ত ধীর গতিতে তার মাথাটা নিচ থেকে ওপরের দিকে তুলল। কান্নার ফলে মেয়েটির দুই চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তার এই করুণ চেহারা দেখে স্পষ্টতই মনে হচ্ছিল যে সে যেন বহুদিন ধরে একটানা কেঁদেই চলেছে। "তুমি ভুল করে এই অভিশপ্ত জায়গায় কেন এসেছ?" মেয়েটি অত্যন্ত ধীর অথচ ভয় কাঁপা কাঁপা গলায় যুবকের কাছে জানতে চাইল। সমীর এই প্রশ্ন শুনে রীতিমতো ঘাবড়ে গেল। আমি মানে আমি বাইরে থেকে শুনতে পেলাম যে কেউ একজন ভেতর থেকে সাহায্য চাইছে, তাই চলে এলাম। এই কথাটি শোনা মাত্রই মেয়েটি হঠাৎ করে অদ্ভুতভাবে জোরে জোরে হাসতে শুরু করে দিল। মেয়েটির সেই হাসির প্রতিটি শব্দের মধ্যে এক চাপা যন্ত্রণা লুকিয়েছিল, এবং পুরো ঘর জুড়ে সেই হাসির এক ভয়ানক প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছিল। "হাসি?" মেয়েটি ব্যঙ্গাত্মক সুরে বলল। "এই নরকের ভেতরে কেউ কখনো কারো কোনো সাহায্য করতে পারে না।" সমীর এই কথার মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারছিল না। তুমি এত রাতে একা একা এখানে কি করছো? সে কৌতূহল সামলাতে না পেরে আবার জিজ্ঞেস করে বসল। মেয়েটি কিছুক্ষণ একেবারে নির্বাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হলাম এই অভিশপ্ত অট্টালিকার একজন অসহায় বন্দী। এই ভয়ঙ্কর কথাটি শোনা মাত্রই সমীরের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার উপক্রম হল। বন্দী? কিন্তু কে তোমাকে এখানে এভাবে আটকে রেখেছে? মেয়েটি অত্যন্ত ধীর অথচ স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, স্বয়ং বনলতা চৌধুরী। ভয়ঙ্কর সত্যের প্রথম বড় ধাক্কা। সমীরের তখন আক্ষরিক অর্থেই মনে হল যে কেউ বুঝি আচমকা তার মাথার ঠিক ওপরে আস্ত একটি বোমা ফাটিয়ে দিয়েছে। না না, এটা তো কোনোভাবেই সম্ভব হতে পারে না। সে অবিশ্বাস নিয়ে বলল, তাকে দেখে তো অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ বলেই মনে হয়। মেয়েটি এবার এক চরম তিক্ত ও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভালো মানুষ? তুমি আসলে ওই মহিলাকে চেনোই বা কতটুকু? মেয়েটির এই পাল্টা প্রশ্নের মুখে সমীর একেবারে চুপ করে গেল। যাই হোক, তোমার নাম কি? সে এবার কিছুটা শান্ত হয়ে জানতে চাইল। আমার নাম রিয়া। মেয়েটি অত্যন্ত নিচু স্বরে নিজের পরিচয় দিল। রিয়া, তুমি ঠিক কতদিন ধরে এই ঘরের ভেতরে বন্দি অবস্থায় আছো? রিয়ার দুই চোখে মুহূর্তের মধ্যে আবার অঝোর ধারায় জল চলে এলো। আজ থেকে প্রায় ২ বছর ধরে আমি এখানে আটকে আছি। টানা ২ বছর? সমীর এই কথা শুনে রীতিমতো আঁতকে উঠল। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর তোমাকে এটাও বলে রাখি যে তোমার মতো এরকম আরও অনেকে এর আগে এখানে এসেছে।
আতঙ্কে সমীরের বুকের ধুকপুকানি যেন কয়েক গুণ বেড়ে গেল। তোমার এই কথার আসল অর্থ কি? রিয়া একটি গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। বনলতা চৌধুরী প্রতি বছর নিয়ম করে কোনো না কোনো গরিব ঘরের ছেলেকে ঠিক তোমার মতোই এখানে ধরে নিয়ে আসেন, আর তাদের সবাইকে এই ফাঁদে ফেলা হয় মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে। এই ভয়ঙ্কর চক্রান্তের কথা শুনে সমীরের হাত পা যেন পুরোপুরি অবশ হয়ে আসতে লাগল। তারপর সেই হতভাগ্য ছেলেদের সাথে শেষ পর্যন্ত ঠিক কি করা হয়? রিয়া এবার সরাসরি সমীরের আতঙ্কিত চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আজ পর্যন্ত তাদের মধ্যে কেউই এই নরক থেকে জীবিত অবস্থায় নিজের বাড়িতে ফিরে যেতে পারেনি। ভয়ে সমীরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। এটা কোনোভাবেই সত্যি হতে পারে না। সে অস্ফুট স্বরে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার অবচেতন মন ভেতর ভেতর ঠিকই বুঝতে পারছিল যে তার সাথে বড় ধরনের কিছু একটা চরম ভুল হতে চলেছে। কিন্তু সবকিছু বাদ দিয়ে শুধু তোমাকে এখানে কেন এভাবে আটকে রাখা হয়েছে? সে রিয়ার কাছে জানতে চাইল। রিয়া একটি শুকনো ঢোক গিলে উত্তর দিল, কারণ আমি তাদের একটি গোপন সত্যিটা জেনে গিয়েছিলাম। ঠিক কোন সত্যিটার কথা বলছো তুমি? রিয়া ঠিক সেই মুহূর্তে মুখ খুলে কিছু একটা বলতে যাচ্ছিল, আর ঠিক তখনই বাইরের বারান্দা থেকে কারো ভারী পায়ের শব্দ শোনা গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কেউ একজন এই ঘরের দিকেই এগিয়ে আসছে। এই শব্দ পেয়ে রিয়া ভীষণভাবে ঘাবড়ে গেল। তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। যদি তিনি কোনোভাবে তোমাকে এই ঘরের ভেতর দেখে ফেলেন, তবে আজ রাতেই তোমার জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। সমীরের বুকটা যেন এবার ভয়ে খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইল। সে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে দরজার দিকে উল্টো ঘুরে দৌড় দিল। আশ্চর্যের বিষয় হল, বন্ধ দরজাটি এবার খুব সহজেই টান দিতেই খুলে গেল। কিন্তু ঘরের বাইরে পা রাখতেই সে অবাক হয়ে দেখল যে স্বয়ং বনলতা চৌধুরী মূর্তিমান আতঙ্কের মতো তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন। তার তীক্ষ্ণ এবং শীতল দৃষ্টি তখন পুরোপুরি সমীরের ওপর নিবদ্ধ ছিল। তুমি আমার নিষেধ অমান্য করে ওই ঘরের ভেতরে গিয়েছিলে। তিনি অত্যন্ত শান্ত অথচ এক ভয়ঙ্কর শীতল স্বরে সমীরকে জিজ্ঞেস করলেন। সমীর ভয়ে এতই কুঁকড়ে গিয়েছিল যে সে মুখ ফুটে একটি শব্দও উচ্চারণ করতে পারল না। আমি তোমাকে ওখানে যাওয়ার ব্যাপারে কঠোরভাবে বারণ করেছিলাম, তবুও তুমি আমার কথা অমান্য করে ওই ঘরে গেলে। এবার ভদ্রমহিলার কণ্ঠস্বরে চাপা রাগের পরিষ্কার আভাস ঝরে পড়ছিল। সমীর নিজের সমস্ত ভয়কে একপাশে সরিয়ে রেখে সাহস করে বলে উঠল, ওই বন্ধ ঘরের ভেতরে একটি নিরীহ মেয়ে বন্দী অবস্থায় আছে। ওর নাম রিয়া। আপনি তাকে কী কারণে এভাবে আটকে রেখেছেন? এই প্রশ্নের পর করিডোরে কয়েক সেকেন্ডের জন্য এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। তারপর বনলতা চৌধুরী হঠাৎ করেই শব্দ করে হাসতে শুরু করলেন। তাহলে দেখছি তুমি শেষ পর্যন্ত ওই মেয়েটির সাথে দেখাও করেই ফেলেছ। তার এই অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখে সমীর চমকে উঠল। তুমি কি এই দৃশ্য দেখে খুব ভয় পেয়েছ? তিনি ভ্রুঙ্কুচকে জিজ্ঞেস করলেন। সমীর অত্যন্ত ধীর এবং কাপা গলায় বলল, আপনি একজন সম্মানীয়া নারী হয়ে এমন জঘন্য কাজটা কেন করলেন? বনলতা চৌধুরী অত্যন্ত ধীর পায়ে এগিয়ে এসে সমীরের একেবারে গা ঘেঁষে দাঁড়ালেন। মনে রেখো, পৃথিবীর প্রতিটি গল্পেরই একটি সত্য দিক থাকে আর একটি সম্পূর্ণ মিথ্যে দিক থাকে। তিনি চোখে চোখ রেখে বললেন, তুমি এখন পর্যন্ত শুধু ওই গল্পের এক দিকটাই শুনেছ। এই কথা শুনে সমীর রীতিমতো দ্বিধায় পড়ে গেল। আপনার এই কথার আসল মানে কি? এর মানে হল, তুমি নিজের চোখে ওই ঘরে যা দেখেছ তা পুরো ঘটনার সম্পূর্ণ সত্যি অংশ নয়। বনলতা চৌধুরী তখন সমীরকে সরাসরি তার নিজের ব্যক্তিগত শোবার ঘরে ডেকে পাঠালেন। সমীর বাধ্য হয়ে তার পেছন পেছন ভেতরে গেল, কিন্তু তখনও তার পুরো মনটা অজানা এক আতঙ্কে পরিপূর্ণ ছিল। ওই চেয়ারে বসো, তিনি আদেশ দিলেন। সমীর যন্ত্রচালিতের মতো সেখানে বসল। বনলতা চৌধুরী তার আলমারি থেকে একটি অত্যন্ত পুরনো ধাঁচের ছবির অ্যালবাম বের করে আনলেন। সেই অ্যালবামের একটি পাতায় একটি অল্প বয়সী মেয়ের হাসি মুখের ছবি রাখা ছিল। এই ছবিটি হলো আমার নিজের মেয়ের, ওর নাম রিয়া। এই কথা শুনে সমীর যেন আকাশ থেকে পড়ল এবং চমকে উঠল। কি বলছেন এসব? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এই হলো সেই রিয়া যার সাথে তুমি একটু আগে ওই অন্ধকার ঘরে গিয়ে দেখা করেছ। সমীর যেন এই পুরো পরিস্থিতির কিছুই হিসাব মেলাতে পারছিল না। কিন্তু ওই মেয়েটি তো আমাকে নিজের মুখে বলছিল যে আপনি জোর করে তাকে ওই ঘরে বন্দি করে রেখেছেন। এই কথা বলার সাথে সাথেই বনলতা চৌধুরীর দুই চোখে ছলছল করে জল চলে এলো। তাকে বন্দি রাখার আসল কারণ হল, সে শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। তার মস্তিষ্কের অবস্থা একেবারেই ঠিক নেই। তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, সে প্রায়ই নিজের মনে বসে বসে এমন সব মিথ্যে আর কাল্পনিক গল্প বানায় এবং সেসব শুনিয়ে বাইরের মানুষকে অকারণে ভয় দেখায়। এই কথা শোনার পর
সমীর এখন মানসিকভাবে পুরোপুরি একটি চরম দ্বিধার মধ্যে পড়ে গেল। তার মস্তিষ্কের একদিকে বাজছিল রিয়ার বলা সেই ভয়ঙ্কর কথাগুলো, আর অন্যদিকে বাজছিল বনলতা চৌধুরীর শোনানো এই করুণ গল্প। এই দুজনের মধ্যে আসলে কে সত্যি কথা বলছে? সমীরের চূড়ান্ত সিদ্ধান্ত। এই মানসিক দ্বন্দ্বের কারণে সেই রাতের বাকিটা সময়ে সমীর আর এক মুহূর্তের জন্য ঘুমাতে পারল না। তার ক্লান্ত মস্তিষ্কে বারবার কেবল একই প্রশ্ন চক্রাকারে ঘুরপাক খাচ্ছিল। রিয়া কি তাহলে সত্যিই বলছে, নাকি বনলতা দেবী তাকে ধোঁকা দিচ্ছেন? শেষ পর্যন্ত সকালের আলো ফুটতেই সে নিজের মনে একটি দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করল। যাই হয়ে যাক না কেন, আমাকে এর পেছনের আসল সত্যিটা যেভাবেই হোক জানতেই হবে। দ্বিতীয় রাতের আগমন এবং আসল মরণ খেলার সূত্রপাত। চুক্তির দ্বিতীয় রাতেও এই বিশাল প্রাসাদে আবার সেই গতকালের মতোই দম বন্ধ করা নীরবতা নেমে এলো। কিন্তু আজকের রাতের জন্য সমীর আগে থেকেই মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিল। সে নিজের মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে সে যে কোনো মূল্যে এই জট পাকানো সত্যিটা আজ জেনেই ছাড়বে। ঘড়ির কাঁটায় রাত ঠিক যখন 12টা বাজে, তখন সে স্পষ্ট দেখতে পেল যে বনলতা চৌধুরী অত্যন্ত সন্তর্পণে চুপি চুপি সেই রহস্যময় বন্ধ ঘরের দিকেই এগিয়ে যাচ্ছেন। সমীরও কালবিলম্ব না করে অত্যন্ত সতর্কতার সাথে তার পিছু পিছু ধাওয়া করল। বনলতা চৌধুরী কোনো শব্দ না করে দরজাটি খুললেন এবং ভেতরে প্রবেশ করলেন। সমীর ঠিক দরজার বাইরের একপাশে ঘুটঘুটে অন্ধকারে লুকিয়ে থেকে ভেতরের সমস্ত দৃশ্য নিজের চোখে দেখতে লাগল। সেই ঘরের ভেতরে তখন যা ঘটছিল তা নিজের চোখে দেখে সমীরের আক্ষরিক অর্থেই হুঁশ উড়ে যাওয়ার জোগাড় হল। সে দেখল বনলতা চৌধুরী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রিয়ার ওপর বিকট শব্দে চিৎকার করছেন। তোর এত সাহস কি করে হয় যে তুই আবার বাইরের কাউকে এই বাড়ির আসল সত্যিটা বলে দেওয়ার চেষ্টা করেছিলি? রিয়া তখন ভয়ে কুঁকড়ে গিয়ে ডুকরে কাঁদছিল। আমি আপনার পায়ে পড়ি, আমাকে অন্তত এবারের মতো এখান থেকে চিরতরে চলে যেতে দিন, প্লিজ। একেবারে চুপ করে থাক, বেয়াদব মেয়ে। বনলতা চৌধুরী এবার আরও দ্বিগুণ জোরে চিৎকার করে উঠলেন। তুই এখান থেকে বেঁচে আর কোথাও যেতে পারবি না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সমীরের বুক তখন প্রবল উত্তেজনায় দ্রুত গতিতে ধুকপুক করতে শুরু করল। এবার সে পরিস্থিতি দেখে পরিষ্কার বুঝতে পারছিল, এই প্রাসাদের 4 দেওয়ালের ভেতরে নিশ্চয়ই খুব ভয়ানক এবং বড় ধরনের কোনো অপরাধ সযত্নে লুকোনো হচ্ছে। রহস্যের সবচেয়ে বড় উদ্ঘাটন এবং উত্তেজনার চরম মুহূর্ত। হঠাৎ করেই বনলতা চৌধুরী ঘরের এক কোণে থাকা একটি মরিচা ধরা আলমারি সজোরে খুললেন এবং তার ভেতর থেকে অত্যন্ত পুরনো একটি কাগজের ফাইল বের করে আনলেন। তিনি সেই পুরো ফাইলটি কোনো মায়াদয়া ছাড়াই রিয়ার মুখের সামনে মেঝেতে ছুঁড়ে মারলেন। ভালো করে চোখ খুলে দেখো এটা, তিনি হিসিস করে বললেন। রিয়া কাঁপা কাঁপা হাতে সেই ফাইলটি খুলল এবং ভেতরে থাকা জিনিসগুলো দেখে অঝরে কাঁদতে শুরু করে দিল। সমীর দরজার বাইরের অন্ধকার থেকে এই পুরো দৃশ্যটি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করল। সে দেখতে পেল যে ওই ফাইলের প্রতিটি পাতায় অনেকগুলো অপরিচিত মানুষের ছবি গাঁথা ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, সেই অপরিচিত মুখগুলোর ঠিক মাঝখানেই একটি ছবি খোদ সমীরেরও লাগানো ছিল। নিজের ছবি সেখানে দেখতে পেয়ে সমীরের মনে হলো তার মাথাটা যেন বনবন করে ঘুরে গেল। এই ফাইলের ভেতর আমার ছবিটা কিভাবে এবং কোথা থেকে এলো? এবার তার কাছে পুরো হিসাবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তাকে এই প্রাসাদে এমনি এমনি ডেকে আনা হয়নি, বরং তাকে এখানে কোনো এক ভয়ঙ্কর এবং বিশেষ কারণে পরিকল্পনা করে ডাকা হয়েছে। এই সবকিছুই আসলে অনেক আগে থেকেই নিখুঁতভাবে ছক কষে প্ল্যান করা ছিল। আর ঠিক সেই চরম মুহূর্তেই দরজার বাইরে অন্ধকারে লুকিয়ে থাকা সমীরের ওপর বনলতা চৌধুরীর তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল। সাথে সাথে তার চোখের দৃষ্টিতে এক ভয়ঙ্কর এবং পৈশাচিক চমক ফুটে উঠল। ও আচ্ছা, তাহলে তুমি এতক্ষণ ধরে ঠিক এখানেই লুকিয়ে আছো। এই কথা শুনে সমীরের পায়ের তলা থেকে যেন শেষ সম্বল মাটিটুকুও সরে গেল। এখন এই সত্যিটা জানার পর তুমি আর এই বাড়ি থেকে জীবিত অবস্থায় কোথাও যেতে পারবে না। এখন সমীরের ভাগ্যে ঠিক কি ঘটতে চলেছে? সমীর কি আদৌ এই মৃত্যুর ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারবে? রিয়ার বলা কথাগুলোই কি ধ্রুব সত্য, নাকি এই সব কিছুই কোনো এক বিশাল চক্রান্তের খেলা? 5 লাখ টাকার সেই লোভনীয় প্রস্তাবের পেছনের আসল ভয়ঙ্কর রহস্যটাই বা কি? এখন তুমি চাইলেও এই ঘর থেকে আর কোথাও পালাতে পারবে না। বনলতা চৌধুরীর সেই বিষাক্ত গলার আওয়াজটি পুরো ঘর জুড়ে এক ভয়ানক প্রতিধ্বনির সৃষ্টি করল। তার চোখের দৃষ্টিতে এখন আর আগের সেই শান্ত ও স্নিগ্ধ ভাবটা লেশমাত্র অবশিষ্ট ছিল না। তার পরিবর্তে সেখানে জায়গা করে নিয়েছিল এক শীতল ও রক্তহিম করা ভয়ানক চমক। আতঙ্কে সমীরের বুকের ধুকপুকানি যেন ট্রেনের ইঞ্জিনের মতো দ্রুত ছুটতে লাগল। তার 2 পা যেন আঠার মতো মেঝের মাটিতে শক্তভাবে গেঁথে গিয়েছিল। ম্যাডাম, বিশ্বাস করুন, আমি আমি আসলে শুধু
সমীর তোতলাতে তোতলাতে কিছু একটা কৈফিয়ত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রচণ্ড ভয়ে কথাগুলো তার গলার কাছেই আটকে দলা পাকিয়ে গেল। শুধু কি করতে চেয়েছিলে তুমি? বনলতা দেবী শিকারী বাঘের মতো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলেন। তুমি তো খুব করেই বাড়ির পেছনের আসল সত্যিটা জানতে চেয়েছিলে, তাই না? এই কথার পর ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তের মধ্যে যেন ভারী পাথরের মতো হয়ে উঠল। রিয়া তখনও ঘরের এক অন্ধকার কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কিন্তু তার কান্নামাখা চোখে এখন মৃত্যুর ভয়ের পাশাপাশি বাঁচার একটা ক্ষীণ আশাও পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মনে হচ্ছিল হয়তো সমীর এবার তাদের বাঁচানোর জন্য কিছু একটা করতে পারবে। তোমার কি সত্যি একবারের জন্যও মনে হয় যে তুমি এই সত্যিটা জানার পর এখান থেকে জীবিত অবস্থায় বেঁচে নিজের বাড়িতে ফিরতে পারবে? বনলতা দেবী এক পৈশাচিক ভঙ্গিতে হাসতে হাসতে কথাগুলো বললেন। সমীর এবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় নিজের শেষ বিন্দুর সাহসটুকুও সঞ্চয় করে নিল। আপনি এতগুলো টাকা দিয়ে আমাকে এই মৃত্যুফাঁদে কেন ডেকে এনেছেন? আর ওই মৃত্যু তালিকায় থাকা ফাইলে আমার ছবিই বা কেন রাখা আছে? বনলতা চৌধুরী এই প্রশ্ন শুনে কয়েক মুহূর্তের জন্য একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারপর হঠাৎ করেই তিনি পাগলের মতো অট্টহাসি হাসতে শুরু করে দিলেন। কারণ তুমি আর ১০টা ছেলের মতো সাধারণ নও। তুমি হলে অত্যন্ত বিশেষ একজন। সমীর, তুমি সত্যি খুব বিশেষ। এই অদ্ভুত কথা শুনে সমীর রীতিমতো চমকে গেল। হ্যাঁ, তুমি আমার কাছে খুব বেশি মাত্রায় বিশেষ। তিনি একটু থেমে বললেন, তুমি কি আসলেই জানো যে জন্মদাতা হিসেবে তোমার আসল বাবা কে? এই অকল্পনীয় প্রশ্নে সমীরের হৃদযন্ত্রের স্পন্দন যেন পুরোপুরি থেমে গেল। আপনার এই কথার কি মানে? এর সোজা মানে হল, ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত যে অসুস্থ লোকটিকে তুমি নিজের আপন বাবা বলে ডাকো এবং জানো সে আসলে তোমার জন্মদাতা আসল বাবা নয়। এই চরম সত্য শোনার পর সমীরের পায়ের তলা থেকে যেন আস্ত পৃথিবীটাই সরে গেল। এ, আপনি যা বলছেন এটা ডাহা মিথ্যি কথা! সে রাগে ও দুঃখে জুড়ে চিৎকার করে উঠল। দুনিয়ার আসল সত্যিটা সবসময় একটু তেতোই হয়, বনলতা চৌধুরী অবিচল কণ্ঠে বললেন। তোমার জন্মদাতা আসল বাবা ছিলেন আমারই প্রয়াত স্বামী। এই অট্টালিকার সবচেয়ে বড় এবং গা ছমছমের রহস্য। এই ভয়ঙ্কর কথা শোনার পর পুরো ঘরে যেন শ্মশানের নীরবতা নেমে এলো। বিস্ময় এবং আতঙ্কে সমীরের দুই চোখ আক্ষরিক অর্থেই ছানাবড়া হয়ে রইল। না, না, আমি কিছুতেই বিশ্বাস করি না। এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। যা ঘটার তা অনেক আগেই ঘটে গেছে, বনলতা চৌধুরী নির্লিপ্তভাবে বললেন। তুমি হলে আমারই পরলোকগত স্বামীর ঔরসে এবং অন্য এক নারীর গর্ভে জন্ম নেওয়া একটি অবৈধ সন্তান। সমীর এবার চরম অবাক হয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকাল। যদি ব্যাপারটি তাই হয়ে থাকে, তবে আপনি নিজের হাতে আমাকে এভাবে মেরে ফেলতে চাইছেন কেন? বনলতা চৌধুরীর মুখের অভিব্যক্তি এই প্রশ্ন শুনে হঠাৎ করেই এক হিংস্র রূপ নিল। কারণ তুমি এই পৃথিবীতে বেঁচে থাকতে আমি এই বিশাল সম্পত্তির এক কানা করিও তোমার হাতে তুলে দিতে পারি না। তিনি এবার একটি গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের কৃতকর্মের কথা বলতে শুরু করলেন। যখন আমি প্রথমবার অন্য নারীর গর্ভে জন্ম নেওয়া তোমার মতো একটি অস্তিত্বের কথা জানতে পারলাম, তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। যদি কোনোভাবে বাইরের দুনিয়া আমার স্বামীর এই কুকীর্তির সত্যিটা জেনে যেত, তবে সমাজে আমার এতদিনের গড়ে তোলা সম্মান, আমার এত বড় নাম আর প্রতিপত্তি সবকিছু নিমিষেই ধুলোয় মিশে শেষ হয়ে যেত। আর ঠিক সেই সম্মান বাঁচানোর জন্যই কি আপনি? সমীর প্রচণ্ড ভয়ে ভয়ে অসম্পূর্ণ বাক্যটি জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছ, তিনি অত্যন্ত অহংকারের সাথে বললেন। যেই আজ পর্যন্ত আমার এই লুকিয়ে রাখা সত্যের কাছাকাছি আসার চেষ্টা করেছে, সে আর কখনোই এই বাড়ির চৌখাট পেরিয়ে বেঁচে ফেরেনি। রিয়া তখন কাঁদতে কাঁদতে পাশ থেকে বলে উঠল, আমি নিজের চোখে এখানকার সবকিছু দেখেছি। আমার এই পাষাণী মা নিজের হাতে সবাইকে একে একে শেষ করে দিয়েছেন। সমীর এবার খুব অসহায় দৃষ্টিতে রিয়ার দিকে তাকাল। এখন সে পুরো ঘটনার হিসেব খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিল। রিয়া প্রথম থেকেই তাকে একদম সত্যি কথাই বলছিল, আর এই বনলতা চৌধুরী অত্যন্ত সুকৌশলে তার কাছ থেকে সবকিছু লুকাচ্ছিলেন। চুক্তিমতো আজ হলো তোমার সেই দ্বিতীয় রাত, বনলতা চৌধুরী ঘড়ির দিকে তাকিয়ে বললেন। আর আজ রাতেই তোমার জীবনের সবকিছু চিরতরে শেষ হয়ে যাবে। এই কথা বলেই তিনি খোলা আলমারির ভেতর থেকে বিষাক্ত তরল ভরা একটি সিরিঞ্জ বা ইনজেকশন বের করে আনলেন। সেটি দেখা মাত্রই সমীরের পুরো শরীরে ভয়ে এক শীতল শিহরণ দৌড়ে গেল। আপনার হাতের ওই জিনিসটা আসলে কি? এটা হলো ঘুম পাড়ানোর এমন একটা মোক্ষম ওষুধ, যাতে মৃত্যুর সময় তোমার শরীরে সামান্যতম কোনো কষ্টও হবে না। তিনি অত্যন্ত শীতল এবং নির্দয় স্বরে কথাগুলো বললেন। এই দৃশ্য দেখে রিয়া পেছন থেকে আর্তনাদ করে চিৎকার করে উঠল, না, দয়া করে ওকে এইভাবে মেরো না মা।
সমীর বাঁচার তাগিদে ক্রমশ পেছনের দিকে সরে যেতে লাগল। আপনি একজন মানুষ হয়ে এত বড় অন্যায় কোনোভাবেই করতে পারেন না, সে কাঁপা গলায় বলল। আমি আমার সম্মান বাঁচাতে এই পৃথিবীর সব জঘন্য কাজ করতে পারি, বনলতা চৌধুরী জোর গলায় বললেন। কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে সত্যের চেয়ে বেশি শক্তিশালী আর দ্বিতীয় কিছু নেই। আর আমি খুব ভালো করেই জানি কিভাবে সেই সত্যিটাকে মাটির নিচে চিরতরে লুকাতে হয়। সমীর আর কোনো উপায় না দেখে হঠাৎ করেই উল্টো দিকে ঘুরল এবং খোলা দরজার দিকে প্রাণপণে দৌড়াল। কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটি তার আগেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তুমি কোনোভাবেই এখান থেকে আর কোথাও পালাতে পারবে না, বনলতা চৌধুরী পৈশাচিক আনন্দে হাসতে লাগলেন। সমীর পাগলের মতো বাঁচার জন্য এদিক ওদিক তাকাতে শুরু করল। আর ঠিক তখনই তার তীক্ষ্ণ নজর ঘরের একপাশের বড় জানালার দিকে গিয়ে পড়ল। সে কাল বিলম্ব না করে দৌড়ে সেখানে গেল। এক ধাক্কায় কাঁচের জানালাটি খুলল এবং জীবন বাজি রেখে অন্ধকারে বাইরে লাফ দিল। ঘুটঘুটে অন্ধকার রাত এবং ভয়ঙ্কর পিছুধামা। জানালার বাইরে তখন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছিল। সমীর মাটিতে পড়েই দ্রুত গতিতে সামনের দিকে পালাতে লাগল। ঠিক পেছন থেকেই জানালার গরাদে দাঁড়িয়ে বনলতা চৌধুরীর ভয়ঙ্কর আওয়াজ ভেসে এল। পালাও, তোমার যতটা ক্ষমতা আছে তুমি প্রাণপণে পালাও, কিন্তু আজ তুমি কোনোভাবেই আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই কথা বলার কয়েক সেকেন্ডের মধ্যেই তার পোষা গুন্ডা লোকেরাও অস্ত্রশস্ত্র নিয়ে সমীরের পিছু ধাওয়া করতে শুরু করল। সমীর দিকবিদিক শূন্য হয়ে সোজা পেছনের ঘন জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। আতঙ্কে ও পরিশ্রমে তার বুক তখন হাঁপড়ের মতো ধড়ফড় করছিল। জঙ্গলের ভেতরের প্রতিটি পদক্ষেপে তার কেবলই মনে হচ্ছিল যে পেছনের কেউ বুঝি এখনই তাকে খপ করে ধরে ফেলবে। লুকিয়ে থাকা সত্যের একেবারে শেষ অংশ। জঙ্গলের ভেতর দিয়ে অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে সমীর হঠাৎ করেই একটি জরাজীর্ণ পুরনো কুঁড়ে ঘর দেখতে পেল। সে আর কোনো চিন্তাভাবনা না করেই সোজা সেই ঘরের ভেতরে ঢুকে পড়ল। সেখানে সে দেখতে পেল যে ঘরের ভেতর একজন অত্যন্ত বয়োবৃদ্ধ লোক হারিকেন জ্বালিয়ে বসে আছেন। এত রাতে তুমি কে বাপু? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সমীর তখন কুকুরের মতো হাঁপাতে হাঁপাতে বলল, দয়া করে আপনি আমাকে যে কোনো উপায়ে বাঁচান, পেছনের ওই লোকেরা আমাকে নির্ঘাত মেরে ফেলবে। বৃদ্ধ লোকটি তখন হারিকেনের আলোতে তাকে খুব মনোযোগ দিয়ে আপাদমস্তক নিরীক্ষণ করলেন। তারপর হঠাৎ করেই বিস্ময়ে তার দুই চোখ বড় বড় হয়ে গেল। আরে, তুমি তো দেখছি ঠিক সেই কাঙ্ক্ষিত ছেলেটাই। আপনি আমাকে দেখে কে ভাবছেন? সমীর অবাক হয়ে পাল্টা জিজ্ঞেস করল। যার জন্যে আমি এতগুলো বছর ধরে এই জঙ্গলে অপেক্ষা করছিলাম? বৃদ্ধ লোকটি আবেগময় কণ্ঠে বললেন। তোমার জন্মদাতা আসল বাবা মৃত্যুর আগে তিনি আমাকে তার জীবনের সব গোপন কথা জানিয়ে গিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন যে যদি কখনো তুমি এরকম কোনো চরম বিপদে পড়ো, তবে বাঁচার জন্যে তোমাকে ঠিক এই জায়গাতেই ছুটে আসতে হবে। এই কথা শুনে সমীর নিরাশার অন্ধকারে যেন এক টুকরো আশার আলো দেখতে পেল। আপনি কি সত্যি সত্যি আমাকে এই বিপদ থেকে বাঁচতে সাহায্য করতে পারবেন? বৃদ্ধ লোকটি এবার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে হাসলেন। আমি শুধু তোমাকে পালিয়ে বাঁচতেই সাহায্য করব না, বরং এবার ওই ডাইনির লুকিয়ে রাখা সত্যিটা পুরো দুনিয়ার সামনে তুলে আনার মোক্ষম সময় এসে গেছে। বৃদ্ধ লোকটি ঘরের একটি গোপন স্থান থেকে একটি অত্যন্ত পুরনো চামড়ার ব্যাগ বের করে আনলেন। সেই ব্যাগের ভেতরে অনেক পুরনো কিছু দরকারি কাগজপত্র সযত্নে রাখা ছিল। এই কাগজগুলোই হল তোমার বাবার রেখে যাওয়া অকাট্য প্রমাণ। তিনি সমীরের হাতে সেগুলো দিয়ে বললেন, এই শক্তিশালী প্রমাণগুলো দিয়েই ওই খুনি বনলতা চৌধুরীর পুরো কুৎসিত সত্যিটা এক নিমেষে দুনিয়ার সবার সামনে চলে আসবে। সমীর পরম যত্নে সেই মহামূল্যবান কাগজপত্রগুলো নিজের হাতে তুলে নিল। এখন আর তার বুকের ভেতর মৃত্যুর কোনো ভয় বা শঙ্কা অবশিষ্ট ছিল না। ভয়ের জায়গাটা এখন দখল করে নিয়েছিল এক চরম প্রতিশোধের রাগ। আমি অনেক পালিয়েছি, কিন্তু এখন থেকে আমি আর এক পাও পালাব না, সে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল। এখন থেকে আমি চোখে চোখ রেখে আমার হকের জন্যে লড়ব। উৎকণ্ঠা এবং সাসপেন্সের একেবারে চূড়ান্ত রূপ। হঠাৎ করেই সেই জরাজীর্ণ কুঁড়ে ঘরের ঠিক বাইরে বেশ কয়েকটি বড় গাড়ির ব্রেক কষার কর্কশ আওয়াজ পাওয়া গেল। এই আওয়াজ শুনে বৃদ্ধ লোকটি রীতিমতো ঘাবড়ে গেলেন। সর্বনাশ হয়েছে, ওরা শেষ পর্যন্ত আমাদের ডেরা খুঁজে পেয়ে ঠিক এসে গেছে। সমীর অত্যন্ত সন্তর্পণে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকাল। সে দেখল বনলতা দেবী স্বয়ং এবং তার অস্ত্রধারী লোকেরা মিলে পুরো কুঁড়েঘরটি চারপাশ থেকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। বনলতা চৌধুরী পৈশাচিক আনন্দে জোরে জোরে হাসছিলেন।
এবার তোমার চোর পুলিশ খেলা একেবারে শেষ। সমীর তার হাতে থাকা প্রমাণের কাগজপত্রগুলো আরও শক্ত করে আঁকড়ে ধরল। এখন এই পরিস্থিতিটি শুধুমাত্র তার নিজের প্রাণ বাঁচানোর কোনো সাধারণ লড়াই ছিল না, এটি এখন পরিণত হয়েছিল একটি চরম সত্যের এবং অধিকারের লড়াইয়ে। এটি ছিল ঘোর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এক আপোষহীন লড়াই। এখন ঠিক কি হতে চলেছে? সমীর কি সত্যিই পারবে তার বাবার লুকিয়ে রাখা সত্যিটা পুরো দুনিয়ার সামনে আনতে? বনলতা চৌধুরীর এত বছরের সাজানো জঘন্য ষড়যন্ত্রের কি এখানেই অবসান ঘটবে? শেষ পর্যন্ত এই মরণ খেলায় কে জীবিত বেঁচে থাকবে? সত্যের চূড়ান্ত জয় এবং মিথ্যার শেষের শুরু। এবার তোমার পালানোর খেলা চিরতরে শেষ হয়ে গেছে। বনলতা চৌধুরীর সেই অহংকারী গলার আওয়াজ কুড়েঘরের বাইরের নিস্তব্ধতায় বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তার ভাড়াটে লোকেরা ততক্ষণে চারদিক থেকে সেই ছোট কুড়েঘরটি একেবারে নিশ্ছিদ্রভাবে ঘিরে ফেলেছিল। চারপাশের ভারী বাতাসে এক অদ্ভুত রকমের মৃত্যু ভয় বিরাজ করছিল, যেন মনে হচ্ছিল প্রতি মুহূর্তেই তাদের দিকে মৃত্যু ধীরে ধীরে ঘনিয়ে আসছে। সমীর তার মুঠোর ভেতরে থাকা কাগজপত্রগুলো আগের চেয়ে আরও দৃঢ়ভাবে শক্ত করে ধরল। তার ঘামে ভেজা চেহারায় এখন ভয়ের ছিটেফোঁটা কম এবং ঘুরে দাঁড়ানোর সাহস অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছিল। এই ঘেরাটোপ থেকে এখন আর পালিয়ে যাবার চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই। বৃদ্ধ লোকটি অত্যন্ত শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, আজ হয় আমরা এই চরম সত্যের জন্য বীরের মতো লড়ব, আর না হয় কাপুরুষের মতো এখানেই চিরতরে শেষ হয়ে যাব। সমীর একটি অত্যন্ত দীর্ঘ এবং ভারী শ্বাস নিল। আমিও এই ইঁদুর বিড়াল খেলায় পালাতে পালাতে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি। এখন যেভাবেই হোক এই লুকিয়ে রাখা সত্যিটাকে সবার সামনে আমাকে আনতেই হবে। প্রতিবাদের প্রথম পদক্ষেপ এবং নিজের ভেতরের ভয়ের সাথে এক চূড়ান্ত লড়াই। কাঠের তৈরি কুঁড়েঘরের দুর্বল দরজাটি হঠাৎ করেই বাইরের ধাক্কায় সজলে খুলে গেল। বনলতা দেবী অত্যন্ত দম্ভের সাথে ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার ঠিক পেছনেই তার অস্ত্রধারী লোকেরা পাহারাদারের মতো দাঁড়িয়েছিল। তার চোখের দৃষ্টিতে সেই আগের মতোই একই রকম শীতল এবং ভয়ানক চমক বিরাজমান ছিল। আজ সারা রাত তুমি আমার চোখের আড়ালে অনেক পালিয়েছ, কিন্তু এখন তোমার জীবনের এই অধ্যায়টি চিরতরে শেষ করার সময় একেবারে কাছে এসে গেছে। সমীর কোনো ভয় না পেয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে তেজের সাথে বলল, আজ আমার জীবন নয়, বরং শেষ তো আজ আপনার সাজানো এই বিশাল মিথ্যের সাম্রাজ্যটা হতে চলেছে। এই কথা শুনে বনলতা দেবী তাচ্ছিল্যের সুরে জোরে জোরে হাসতে শুরু করলেন। তুমি কি এই মৃত্যু ফাঁদে দাঁড়িয়েও এখনো দিবা স্বপ্ন দেখছ এবং ভাবছ যে তুমি আমার সাথে জিতে যাবে? সমীর তার হাতের মুঠোয় থাকা সেই প্রমাণস্বরূপ কাগজগুলো তার মুখের সামনে তুলে ধরল। এই কাগজগুলোই হলো আপনার করা সমস্ত জঘন্য অপরাধের অকাট্য এবং চাক্ষুষ প্রমাণ। এই কথা শোনার পর মাত্র কয়েক সেকেন্ডের জন্য হলেও বনলতা চৌধুরীর অহংকারী মুখটা ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তিনি খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে আগের রূপে ফিরে এলেন। কিসের প্রমাণ দেখাচ্ছ আমাকে? তোমার কি সত্যি মনে হয় যে তোমার হাতের ওই মূল্যহীন কাগজগুলো আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? কঠিন সত্যের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার পালা। ঠিক সেই মুহূর্তে পেছনের অন্ধকার থেকে বৃদ্ধ লোকটি সামনের দিকে এগিয়ে এলেন। তুমি যাকে মূল্যহীন ভাবছ, এগুলো শুধুই সাধারণ কোনো কাগজ নয়, এটি হলো তোমার নিজ হাতে করা প্রতিটি নির্মম অপরাধের একদম নির্ভুল হিসাব। তুমি নিজের স্বার্থের জন্য অনেক নিরীহ মানুষকে নির্মমভাবে খুন করেছ, শুধুমাত্র নিজের এই নোংরা রহস্য দুনিয়ার কাছ থেকে ঢাকার জন্য। তিনি আঙুল তুলে বললেন। এই কথাগুলো শোনার পর বনলতা চৌধুরীর মনের ভেতরের রাগ যেন আগ্নেয়গিরির মতো বাড়তে লাগল। একদম নিজের মুখ বন্ধ করে চুপ করো তুমি। ঠিক সেই মুহূর্তে রিয়াও ভিড় ঠেলে পেছনের অন্ধকার থেকে সবার সামনে বেরিয়ে এলো। তার পুরো চোখে মুখে তখনও স্পষ্ট ভয়ের ছাপ ছিল, কিন্তু এত কিছুর পরও এবার সে নিজের ভেতরের সবটুকু সাহস দেখালো। মা, এবার অন্তত থামো, তোমার এইসব নোংরা খেলা এবার যথেষ্ট হয়েছে। সে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলল, নিজের স্বার্থের জন্য আর কত নিরীহ এবং গরিব মানুষের মূল্যবান প্রাণ কেড়ে নেবেন আপনি? বনলতা চৌধুরী অবাক হয়ে তার নিজের মেয়ের দিকে তাকালেন। তার পাষাণ চোখের দৃষ্টিতে মাত্র এক মুহূর্তের জন্য হলেও মায়া এবং মাতৃস্নেহ দেখা দিল, কিন্তু ঠিক তার পরক্ষণেই তা আবার শূন্যে মিলিয়ে গেল। এই দুনিয়াদারি তুমি কিছুই বুঝবে না রিয়া। এই এত সব কঠিন কাজ আমি শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা ভেবেই করেছি। রিয়া এবার চরম ঘৃণায় জোরে চিৎকার করে উঠল। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি এই সমস্ত জঘন্য কাজ শুধুমাত্র নিজের অহংকার আর লোভের জন্যই করেছেন।
দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সংঘাত। পরিস্থিতির অবনতি দেখে হঠাৎ করেই বনলতা চৌধুরী তার ভাড়াটে লোকেদের দিকে হত্যার ইশারা করলেন। দেরি না করে এক্ষুনি এদের সবার গল্প চিরতরে শেষ করে দাও। তার নির্দেশ পাওয়া মাত্রই তার লোকেরা অস্ত্র হাতে সামনের দিকে এগিয়ে গেল। বিপদ বুঝে সমীর এবং সেই বৃদ্ধ লোকটি ধীরে ধীরে পেছনের দিকে সরে যেতে লাগলেন। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে সমীর হাতের ইশারায় জোরে বলে উঠল, একদম ওখানেই দাঁড়ান সবাই। তার এই বজ্রকণ্ঠ শুনে উপস্থিত সবার নজর একযোগে তার দিকে ঘুরে গেল। আপনারা যদি আজ আমাদের ৩ জনের বিন্দুমাত্র কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তবে আমার হাতের এই সমস্ত প্রমাণ সরাসরি শহরের পুলিশের কাছে পৌঁছে যাবে, সে অত্যন্ত দৃঢ়তার সাথে বলল। এই হুমকির পর বনলতা চৌধুরী হঠাৎ করেই কিছুটা থমকে গেলেন। সেটা তুমি কিভাবে করবে? তিনি অত্যন্ত সন্দেহ ভরা ও তীক্ষ্ণ চোখে যুবকের কাছে জিজ্ঞেস করলেন। সমীর এবার বুক ফুলিয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল, কারণ আমি আপনাদের চোখ ফাঁকি দিয়ে আগেই এর একটি স্ক্যান কপি পুলিশের বড় কর্তার কাছে পাঠিয়ে দিয়েছি। সমীরের মুখে কথা শুনতেই অহংকারী বনলতা চৌধুরীর মুখের সব রং নিমিষেই উড়ে গেল। ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই বনের ভেতরের দূর রাস্তা থেকে পুলিশের গাড়ির তীব্র সাইরেনের আওয়াজ পরিষ্কার ভেসে আসতে শুরু করল। সেই পরিচিত সাইরেন শুনে বনলতা চৌধুরীর ভাড়াটে গুন্ডা লোকেরা রীতিমতো ঘাবড়ে গিয়ে অস্ত্র ফেলে দিল। ম্যাডাম, বিপদ হয়ে গেছে, পুলিশ তো সত্যিই এসে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বনলতা দেবী হতাশ হয়ে কিছুক্ষণ একেবারে নিশ্চুপ হয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি চরম আক্রোশ নিয়ে সমীরের দিকে তাকালেন। পুলিশ ডেকে তুমি জীবনে অনেক বড় একটি ভুল করে ফেলেছ। সমীর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে অত্যন্ত শান্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল। আমি কোনো ভুল করিনি ম্যাডাম, আমি শুধু আমার বাবার আর এতগুলো মানুষের খুনের সঠিক বিচার করেছি মাত্র। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত সত্যের জয়। দলবল নিয়ে পুলিশ শেষমেশ সেই পুরনো কুঁড়েঘরের ঠিক বাইরে এসে পৌঁছে গেল। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশের দল ভেতরে ঢুকে অপরাধী সবাইকে হাতে নাতে গ্রেপ্তার করে ফেলল। অহংকারী নারী বনলতা চৌধুরীকে যখন পুলিশের হাতকড়া পরানো হচ্ছিল, তখন তার দম্ভ মাটিতে মিশে গিয়েছিল। পুলিশের গাড়িতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি ঘাড় ঘুরিয়ে সমীরের দিকে তাকালেন। আজকের এই খেলায় তুমিই জিতে গেলে, কিন্তু সবসময় মনে রেখো যুবক, এই নিষ্ঠুর দুনিয়ায় সত্যের মূল্য চোকাতে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়। সমীর তার চোখে চোখ রেখে শেষ উত্তর দিল, কথাটা ঠিক, তবে এটাও মনে রাখবেন যে মিথ্যার পথ বেছে নেওয়ার শাস্তি তার চেয়েও অনেক গুণ বেশি বড় এবং ভয়ঙ্কর হয়। একটি নতুন এবং আলোকিত ভোরের সূচনা। এই ঘটনার ঠিক কয়েকদিন পর খবরের কাগজের কল্যাণে বনলতা চৌধুরীর লুকিয়ে রাখা সমস্ত ভয়ঙ্কর রহস্য পুরো দুনিয়ার মানুষের সামনে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে চলে আসে। আদালতের রায়ে তার প্রয়াত স্বামী রেখে যাওয়া বিপুল সম্পত্তির একমাত্র এবং আসল বৈধ হকদার হিসেবে সমীরই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়। সেই বন্দি মেয়ে রিয়াকে উন্নত চিকিৎসার জন্য শহরের সবচেয়ে ভালো মানসিক হাসপাতালে পাঠানো হয়। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে এখন সে ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল। এদিকে সমীর এত টাকা পেয়ে সবার আগে তার নিজের জন্মদাতা না হলেও তাকে বড় করে তোলা সেই পালক বাবার সবচেয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায়। সে তার পরিবারের সেই পুরনো ভাঙাচোরা বাড়ি ভেঙে সম্পূর্ণ নতুন করে একটি সুন্দর বাড়ি বানায়, এবং এসবের চেয়েও সবচেয়ে বড় যে কাজটি সে করে তা হল সে তার নিজের সাহসে সেই ভয়ঙ্কর অন্ধকারকে চিরতরে দূর করে দেয়, যা গত কয়েক বছর ধরে অনেক নিরীহ মানুষের জীবন অকালে নষ্ট করে দিচ্ছিল। সমীর এখন শহরের সেই বিশাল এবং রহস্যময় প্রাসাদের ঠিক মেইন গেটের সামনে এসে দাঁড়িয়েছিল। কিন্তু আজকের দিনে সে আর আগের সেই অসহায় ও গরিব কোনো দুধওয়ালা ছেলে ছিল না। সে এখন পরিণত হয়েছিল পরম সত্যের এক অকুতভয় যোদ্ধায়। সে পুরো সমাজের কাছে হয়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এক জ্বলন্ত দৃষ্টান্ত। সে এক বুক তৃপ্তি নিয়ে খোলা আকাশের দিকে তাকাল এবং নিজের মনে ধীরে ধীরে উচ্চারণ করল, দুনিয়ার কোনো সত্যি সাময়িকভাবে হয়তো জোর করে লুকানো যেতে পারে, কিন্তু তা মিথ্যার কাছে কখনো চিরতরে হারে না। মানুষের সীমাহীন লোভ কখনোই জীবনে সফল হওয়ার সঠিক পথ হতে পারে না। প্রকৃত সত্য সবার সামনে প্রকাশ পেতে হয়তো একটু দেরি হয়, কিন্তু তা একদিন না একদিন ঠিকই প্রকাশে আসে। মানুষের ভেতরের অদম্য সাহস এবং অবিচল সত্যতা দিয়ে পৃথিবীর যে কোনো কঠিন অন্ধকারকে খুব সহজেই দূর করা সম্ভব। যদি আপনাদের রোমাঞ্চে ভরপুর এই গল্পটি সত্যিই পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের উৎসাহিত করুন।
নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান যে গল্পটি আপনাদের ঠিক কেমন লাগলো। আপনাদের আপনজন ও বন্ধুদের সাথে এই দারুণ গল্পটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ভবিষ্যতেও এরকমই রহস্যে মোড়ানো দারুণ সব নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।